এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tunnel Association, we care for environment. St. Michael's Higher Secondary School and Lab Laser Hair and Skin Spa Salon. হায়দরাবাদ হাউসে বৈঠক শেষ। যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিনিধিদের ভারতে স্বাগত জানালেন মোদী বলেন, সন্ত্রাসকে যারা সমর্থন করছে, ভারত ও আমেরিকা যৌথভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। দুই দেশের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি চুক্তি সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাল্টা ট্রাম্প জানান, ভারতে এসে এখানকার মানুষের ব্যবহারে আমি ও মেলানিয়া খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাত পেরোলেও এখনো সংঘর্ষের ঘটনা জারি রাজধানীতে। সোমবার দুপুরে যে ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সকাল পর্যন্ত সেই ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 7 জনের মধ্যে একজন পুলিশ কর্মী ও বাকিরা সাধারণ নাগরিক। এছাড়াও এই ঘটনায় অন্তত 100 জন আহত হয়েছেন বলে খবর। এদের মধ্যে 48 জন পুলিশ কর্মী। এমনকি মঙ্গলবার সকালে পথচারীদের লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। এদিকে ভারতের সফরে এসেছেন ট্রাম্প দম্পতি, আর অন্যদিকে একের পর এক মৃত্যু দেখছে রাজধানী দিল্লি। সোমবার বিকেল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। দিল্লির পরিস্থিতিতে যে সমস্ত ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাতেই রাজধানীকে যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফরের আজ শেষ দিন। আজও দিনভর ব্যস্ত কর্মসূচি তার। এদিন সকালে গান্ধীঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাধির উপর ফুলের তোড়া দেন, ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান ট্রাম্প দম্পতি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। অর্থনীতি ছাড়াও ভারত গণতন্ত্রের সূচকেও পিছিয়ে যাচ্ছে। মঙ্গলবার এমনই অভিযোগ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, যা দেশের পক্ষে লজ্জার বলে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সবই জানেন। আমার বলতে লজ্জা হচ্ছে ভারত হাঙ্গেরির থেকে অর্থনীতিতে পিছিয়ে, যা অতীতে কখনোই হয়নি। তবে রাজ্যের অর্থনীতি ঠিক আছে বলেই শহরের একটি বণিক সভার অনুষ্ঠানে জানান অমিত মিত্র। এছাড়াও তিনি আরও বলেন, বাংলাকে দেখে বাকি রাজ্যরা শিখছে, এমনকি তারাও বাংলার পরামর্শ নিচ্ছে। এটা আমার মনে হয় আজকে ভারতবর্ষের অর্থনীতি সম্বন্ধে আমি বক্তব্য রেখেছি। শুধু অর্থনীতি নয়, ডেমোক্রেসি ইন্ডেক্স, গণতন্ত্রের ইন্ডেক্স, সেখানেও আমরা পড়ে গেছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যান, তারা বলছে আমরা 82টি দেশের মধ্যে নিম্নতম 76 দেশ। এটা লজ্জাস্কর। কেউ বলছে না। হাঙ্গার ইন্ডেক্স, ক্ষুধার ইন্ডেক্স, সেখানে আমরা হড়হড় করে পড়ে যাচ্ছি। জিডিপি গ্রোথ 5% এসেছে। বাংলার জিডিপি গ্রোথ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10.4%, ডবল। আগের বছরেও ডবল ছিল। যখন 6% ছিল, আমাদের 12.58% ছিল। আজকে আপনি একটা হোটেলে দাঁড়িয়ে আছেন, সিআইআই কনফারেন্সে, হোটেলের অকিউপেন্সি পশ্চিমবঙ্গে, স্টার হোটেলের অকিউপেন্সি 90%। কি করে? যেটা সারা ভারতবর্ষে মন্দা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গ ফলো করেছে, সেটা একটা দৃষ্টান্ত হিসেবে দেশের সামনে এসেছে। 44,000 কোটি টাকার ফ্রড হয়েছে জিএসটিতে। কে বলছে? মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় সরকার। 44,000 কোটি। আজকে বলেছি যে নতুন তথ্য, যে 46,000 কোটি টাকার পিনাল ইন্টারেস্ট বাকি আছে বলছে তারা। তাহলে কি হলো জিএসটি? কেন 1 জুলাই সেটাকে বুক চাপড়ে ইয়ে করে দেওয়া হলো সারা ভারতবর্ষকে, হেডলাইন গ্র্যাবিং? তাই আমার বক্তব্য হচ্ছে, যে কোনো জিনিসে আজকে হাত দেবেন, ভারতবর্ষ একটা করুণ অবস্থা, অর্থনৈতিক, সামাজিক এবং গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে। কিন্তু পশ্চিমবঙ্গে তার ঠিক উল্টোটা আপনারা দেখতে পাচ্ছেন। কোরিয়ার জিডিপি ছিল, পার ক্যাপিটাল জিডিপি ছিল $400, আমাদের ছিল $400। আজ আমাদের $1,500 পৌঁছেছি।
ওরা কিন্তু $30,000 $25,000 থেকে $30,000 চলে গেছে। কি করে? স্ট্র্যাটেজি ছিল তার পেছনে। আমি আশা করি বাংলার উদাহরণ ভারতের বাকি রাজ্যরা তারা আসছে আমাদের কাছে, আমাদের সঙ্গে কথা বলছে, তাদের পক্ষেও একটা নিদর্শন হিসেবে থেকে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। গতকাল থেকেই উত্তপ্ত উত্তর পূর্ব দিল্লি সংলগ্ন এলাকা। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ 12টায় জরুরি বৈঠকে বসেন। দলের বিভেদ ভুলে একসঙ্গে দিল্লিতে শান্তি ফেরাতে চান বলে জানিয়েছেন কেজরিওয়াল। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেন। তিনি টুইট করে বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এছাড়াও তিনি আরও বলেন, কালকের ঘটনায় যুক্ত ব্যক্তিরা স্থানীয় বাসিন্দা নয়, তারা সীমান্ত পেরিয়ে এসেছে। पिछले 2 दिन से हालात शांति व्यवस्था के ख़राब होते जा रहे हैं दिल्ली के कुछ इलाकों में, खासकर पूर्वी दिल्ली में। वो बहुत ही हमारे लिए चिंता का विषय है, सभी दिल्ली के लोगों के लिए चिंता का विषय है। और मेरी दिल्ली के सभी लोगों से अपील है कि कृपया शांति बनाए रखें। जिसके जो भी मामलात हैं, जिसके जो भी मसले हैं, सभी मसले शांतिपूर्वक बैठ के समाधान हो सकते हैं। हिंसा से किसी का कोई समाधान नहीं निकलने वाला, ना इस तरफ का समाधान निकलेगा ना उस तरफ का समाधान निकलेगा। तो मेरी सभी लोगों से हाथ जोड़ के अपील है कि सब लोग शांति व्यवस्था बनाए रखें। एक पुलिस वाले की एक हेड कांस्टेबल की मौत हो गई, कुछ पुलिस वाले घायल हुए हैं, इसके अलावा कुछ और सिविलियंस की मौत हुई है। ये भी सब लोग जिनकी भी मौत हुई है, पुलिस वाले भी और जो सिविलियंस थे, वो सब हमारे ही थे, हमारे ही लोग हैं, हमारे ही दिल्ली के लोग हैं, हमारे ही देश के लोग हैं। तो जैसे जैसे अगर हिंसा बढ़ती है तो कल को किसी का भी नंबर आ सकता है। वो भी किसी न किसी परिवार के सदस्य थे जिन लोगों की मौत हुई है। तो ये अच्छी स्थिति नहीं है। जिन लोगों के घर जल गए वो अच्छी स्थिति नहीं है, जिन लोगों की दुकानें लुट गई वो अच्छी स्थिति नहीं है, जिन लोगों की गाड़ियाँ मोटरसाइकिल चली गई, जल गई, वो अच्छी स्थिति नहीं है। और इसमें सभी लोगों का नुकसान हो रहा है। कल को आज किसी का हो रहा है, कल को किसी और का होगा। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উৎসবে যোগদান করতে মঙ্গলবার সকালে বারাসাত বিশ্ববিদ্যালয়ে এসে সমাবর্তন উৎসবের মঞ্চে ভাষণে রাজ্যপাল জগদীপ ধনখড় শিক্ষার আলোচনা করতে গিয়ে দেশ ও রাজ্য রাজনীতির আলোচনা থেকে বিরত থাকলেন না। সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরী ও সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়। সমাবর্তন উৎসবে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় প্রথমে বিশেষ অতিথি সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। তিনি রাজ্য প্রসঙ্গে তার দর্শন ও মতানৈক্য নিয়ে বললেন, একযোগে কাজকেই প্রাধান্য দেওয়ার কথা। I came here to address the fourth convocation, and this is the first convocation being held in the auditorium of the university. I noticed here that the Honorable Vice Chancellor over the last few years has acted diligently. Teaching problems are over. They can be rated as one of the universities that are very fast with publication of their results. Given the situation I have seen, I am sure this university will have a great future. They are working in the right direction. The kind of decorum, discipline, involvement of the people, faculty, members of the court was remarkable. An excellent speech was imparted by the keynote speaker, Director of
Indian Statistical Society, a lady of great learning. All I had to say is there in my speech. I would therefore urge you to look to my speech. My speech contains everything I had said. That is available to the media also. I had a long meeting with the Honorable Chief Minister. I do not share with the media what I discussed with the Honorable Chief Minister. No, we do not discuss the meetings I have had either with the Chief Minister or the senior ministers or with senior bureaucrats. Those are issues of governance not to be put in public domain. But everyone is interested only in one object, and that object is we must move in the right direction with positive approach so that there is no stress. Only constructive things happen. I never engage in criticism. I only engage in making constructive suggestions. And I am so glad things are moving in direction. It may take time for the situation to develop, but it will pick up speed also. বারাসাত থেকে সপ্তর্ষি সিংহের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফরের শেষ দিন। এদিন দুপুরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্প বৈঠক করেন, সেই সময় অন্যদিকে এই বৈঠক চলাকালীন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দিল্লির নানকপুরায় একটি স্কুল পরিদর্শন করেন। তাকে ঘিরে স্কুলের পড়ুয়ারা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এমনকি পড়াশোনার পদ্ধতি ক্লাসে বসে দেখলেন মার্কিন ফার্স্ট লেডি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বালি খাদানের মালিকের সাথে বালি পরিবহনের জন্য ব্যবহৃত রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসীদের বিবাদের জেরে উত্তেজনা ছড়ায় জেলার প্রাত্যসায়ার ব্লকের পাঁচপাড়া গ্রামে। পরিস্থিতি সামাল দিতে প্রাত্যসায়ার থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে পুলিশকে তেড়ে আসে উত্তেজিত জনতা। তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বাধ্য হয়ে গ্রাম থেকে পিছু হটে পুলিশ। এই গ্রাম লাগোয়া দামোদর নদ থেকে বালি তুলে তা গ্রামের মধ্যে রাস্তায় বানিয়ে পরিবহন করছিল বালি খাদানের মালিক। প্রথম ট্রাক্টরে করে বালি পরিবহন হচ্ছিল, তখন গ্রামবাসীরা অতটা আমল দেননি। কিন্তু সাম্প্রতিক ওই রাস্তা দিয়ে বালি বোঝাই লরি চলাচল শুরু করায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হন। আর এই বালির লরির বেপরোয়া চলাচলে গ্রামের স্কুল পড়ুয়া থেকে অন্যান্যরা যাতায়াতের সমস্যায় পড়েন। তার উপর শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা বালির লরি চলাচল ঠেকাতে রাস্তায় একটি বাঁধ তৈরি করে দেন। আজ সকালেই সেই বাঁধ জেসিপি দিয়ে ভেঙে ফের রাস্তা তৈরির কাজ শুরুর চেষ্টা করেন বালি খাদানের মালিক। এর জেরেই গ্রামে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুললে পিছু হাঁটতে বাধ্য হয় বালি উত্তোলক সংস্থার লোকজন। খবর পেয়ে পুলিশ এলে পুলিশ জনতার বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থল। পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। আমাদের কারণটা হচ্ছে আমরা এখানে বাড়ির কাজ করে দিয়ে বাঁধটা করেছি, কিন্তু এখানে অনেক লোক আছে যে ভাঙতে চাই, কিন্তু আমরা এই বাঁধটা ভাঙতে দিতে চাইছি না, কেউই না, গ্রামের বাসী কেউই চাইছে না। কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয় আছে গোবিন্দপুরে, সেখানে বাচ্চারা যেতে পারে না। কেননা এখানে যখন বৃষ্টি হয় তখন এখানে জল দাঁড়িয়ে যায়, কিন্তু কোনো বাচ্চা বিদ্যালয়ে যেতে পারে না। বাঁধটা কি আপনারা দিয়েছেন? হ্যাঁ, আমরা গ্রামবাসীরাই দিয়েছি। কারা ভাঙার চেষ্টা করছে? এখানে অনেক বালি মাফিয়ারা, বেসরকারি যারা বেআইনি ভাবে বালি বিক্রি করছে, তারাই এই বাঁধ ভাঙতে চায়। আচ্ছা, এখানে কি বেআইনি বালি খাদান আছে? হ্যাঁ, আছে। রাতের অন্ধকারে এরা জোর করে বালি এখান থেকে তুলে নিয়ে যায়। অন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে? তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই জন্য আমাদের এই আন্দোলন চলছে। ওটা ওই পাঁচপাড়া গ্রামবাসীদের সুবিধার্থে আমরা একটা বাঁধ দিয়েছিলাম আগের বছর। তা সেই বাঁধটা নিয়ে এখন একটু ঝামেলা হচ্ছে। সেই ঝামেলা আমরা পঞ্চায়েত থেকে খতিয়ে দেখবো যে কিভাবে কি সমস্যাটা মেটানো যায়। সে বিষয়ে কিছু জানতে পারিনি আমরা এখনো পর্যন্ত। গ্রামবাসীরা বলছে বাঁধটাকে কংক্রিট করতে হবে, কি বলবেন এই বিষয়ে? দেখি আমি আমার উপর লেভেলে
কোনো একটা অ্যাপ্লাই দিয়ে যদি করা যায় পরে দেবো পরের বছর। আমাদের পঞ্চায়েত থেকে তো কোনো এনে ওটা আরও ওটা সমস্যাটা মেটাবে না। আপনার নাম? আমার নাম প্রতন মন্দির। বাঁকুড়া থেকে অতনু রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গতকাল বিজেপি কর্মী শেখর মালিকের হত্যাকাণ্ডে বাবলু অধিকারীকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশ। আজ হাওড়ার ডেপুটি কমিশনার সাংবাদিক সম্মেলন করে এই হত্যাকাণ্ডের ঘটনার কথা বিস্তারিতভাবে জানান। তিনি বলেন, বাবলু অধিকারী ও মৃত শেখর মালিক দুজনেই বন্ধু। রোজ দিন নিজেদের মধ্যে আড্ডা মদ্যপান লেগেই থাকতো। আড্ডার মধ্যেই নিজেদের পরিবারের বিষয় নিয়ে বচসা বাঁধে। সেই বচসা আরও বড় আকার নিলে হাতাহাতির পর্যায়ে চলে যায়। ওই ঘটনার মুহূর্তে বাবলু অধিকারীদের হাতে খুন হয়ে যায় শেখর মালিক। এর আগেও এই ধরনের হাতাহাতি দুজনের মধ্যে হয়েছে, কিন্তু গতকালের ঘটনায় অন্য মাত্রা পেয়ে যায় বলে দাবি করেন তিনি। সকালে বাড়ি থেকে 50 মিটার দূরে রাস্তার ওপর তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। ইনভেস্টিগেশনের এটা বোঝা যাচ্ছে এরা আগে থেকে ইধার মানে মাঝখানে একটু কিছু ছোট ছোট প্রবলেম ছিল। রেগুলারলি এরা বেসিক্যালি এরা বন্ধুরা, দুজনই বন্ধুরা। ওরা বসে মদ খেতুম, একটু ফ্যামিলি রিলেটেড ইস্যু নিয়ে এরা মানে রেগুলারলি একটু মারামারি করতো। ওটা ওদিনের একটু বেশি হওয়া যাচ্ছে। ও বেশি ধাক্কাধাক্কি হওয়াছিলাম, একটু ইঞ্জুরি, ভালো করে ইঞ্জুরি হওয়াছিলাম, ওই জন্যে ওনার ডেথ হয়েছে। এখন প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের আমরা স্পেসিফিক্যালি কিছু ওয়েপন টাইপের ইঞ্জুরি কিছু বোঝা যাচ্ছে না। এখন পোস্টমর্টম রিপোর্ট আসবে, তারপরে ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। দেখুন, দুজন বন্ধুরা ওরা একসাথে বসে মদ খেয়েছিলাম, একটু ফ্যামিলি ম্যাটার নিয়ে একটু কথা হওয়াছিলাম, তারপরে একটু আউট অফ দ্যাট মোমেন্ট একটু ধাক্কাধাক্কি হওয়াছে, মারা যাচ্ছে। দ্যাট ইজ দি থিং we came to know. হাওড়া থেকে দেবাশিস গুচ্ছাইতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গতকাল থেকেই ছিল আকাশের মুখভার। হাওয়া অফিস আগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, সেই মতো সকাল থেকেই শহর জুড়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে পুণ্যার্থীদের ঢল নেমেছে বেলুড়মঠ চত্বরে। আজ শ্রী রামকৃষ্ণদেবের 185তম জন্মতিথি। সেই উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও বহু ভক্তের সমাগম ঘটেছে বেলুড়মঠে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। অসুস্থতা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল পরীক্ষার্থী। শুক্রবার বুকে ব্যথা নিয়ে নারায়ণী হসপিটালে ভর্তি হন জিৎ চৌধুরী নামে এক ছাত্র। নিউমোনিয়ায় আক্রান্তে ভুগছিলেন জিৎ। এই অবস্থায় মনের জোরে ইতিহাস ও অঙ্ক পরীক্ষা দেন মাধ্যমিক বোর্ডের তত্ত্বাবধানে। পরিবার সূত্রে জানা যায়, এখন হসপিটালের তত্ত্বাবধানে আছে জিৎ। বাকি পরীক্ষাগুলো হসপিটাল থেকে দিতে হবে বলে জানা যায়। শুক্রবার দিন রাত্রিবেলা বুকে ব্যথা, নিউমোনিয়া টাইপ। লাস্ট মানে এখানে স্কুলে লাস্ট বৃহস্পতিবার জিওগ্রাফি। তারপর আজকে কি পরীক্ষা? আজ ম্যাথামেটিক্স। কোনো অসুবিধা হয়েছে? না। শরীর এখন আগের তুলনায় কী হবে? আগের তুলনায় ভালো আছে এখন। আর এখন কোনো কষ্ট হচ্ছে? জ্বর আছে? হালকা শুধু জ্বর আছে। আচ্ছা, পরীক্ষা কি এখানে দেওয়া হয়েছে? হ্যাঁ, দুটো এখানে, দুটো। কী কী পরীক্ষা ছিল? হিস্ট্রি আর ম্যাথামেটিক্স এখানে দিয়েছে। আচ্ছা, কারা এসেছিলো পরীক্ষা নিতে? বোর্ডের লোক, মানে বোর্ডের যারা স্পেশাল। আচ্ছা, ওখান থেকে পরীক্ষাটা নিয়েছে? নামটা কি? জিৎ চৌধুরী। কোন স্কুলে? মহিয়ারি কুন্টু চৌধুরী ইনস্টিটিউশন। আচ্ছা, সিট কোথায় পড়েছিল? 2-5 হাই স্কুল। ছেলের একটু সর্দি কাশি হয়েছিল, তাতে বুকের একটু সামান্য ব্যথা হচ্ছিল সেই ডান দিকটা করে। তারপরে আমরা ওই পরীক্ষা দিয়ে আসার পরেই হয়েছিল। আমরা শুক্রবার রাত্রি ওই 12টার পরে এখানে এসে ভর্তি করি। তো পরীক্ষা চলাকালীন এই ওতে আমার চিন্তা ছিলাম যে পরে পরীক্ষাটা দিতে পারবে কি পারবে না। তো অনেক রকম আমার এই যে বোর্ড, স্কুল বোর্ড এবং নিমতলা, পাঁচপাড়া, আমার মহিয়ারি কুন্ডু চৌধুরী, এরা সবাই সহযোগিতা করেছে।
তারপর এর একটা কাকা আছে স্নেহাশিস চক্রবর্তী, উনি আমাদের সঙ্গে থেকে সেই সারা রাত জেগে সহযোগিতা করেছিলেন যাতে আমরা এই জায়গাগুলো পৌঁছতে পারি। হ্যাঁ, তো আজকে এখানে পরীক্ষা হয়েছে, হ্যাঁ অঙ্ক পরীক্ষা, তার আগের দিন হয়েছিল শনিবার দিন ইতিহাস পরীক্ষা। আশা করি এখনও যতক্ষণ না ভালো হচ্ছে পরীক্ষা হয়তো এই নারায়ণেতেই দিতে হবে। স্কুলের পক্ষ থেকে আপনার সহযোগিতা পেয়েছি? স্কুলের থেকে সহযোগিতা পেয়েছি যথেষ্ট। তারপরে আমি তো সব জায়গায় জানতাম না, আমায় ওই স্নেহাশিস চক্রবর্তী উনি সেই জায়গাগুলো নিয়ে গিয়ে স্যারেদের সঙ্গে যোগাযোগ করিয়ে আস্তে আস্তে আমাদের জায়গাটা এই জায়গাতে আসতে পারবে। এবং বলুন আজকের পরীক্ষা কেমন হয়েছে? আজকের পরীক্ষা উপস্থিত বলছে মোটামুটি শরীর অসুস্থের মধ্য দিয়ে যেটা হয় ও করেছে। কয়েকদিন তো পড়াশোনা বাড়িতে করতেই পারেনি, তার মধ্য দিয়ে চেষ্টাও করছে। ওর যথেষ্ট জিৎ চৌধুরীর যথেষ্ট সাহসিকতা আছে, ও সর্বদাই বলছে আমি পারবো, তবেই আমরা এই সাহসটা নিতে পেরেছি। এবং সে ওই হাতে চ্যানেল নিয়েও পরীক্ষা দিয়ে যাচ্ছে। হাওড়া থেকে দেবাশিস গুচ্ছায়ের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। হসপিটালের সুপারের প্রচেষ্টায় হসপিটালের বেডে বসেই অঙ্ক পরীক্ষা দিল ছাত্রী। ব্যারাকপুরের জাফরপুর চড়কতলা হাই স্কুলের ছাত্রী পায়েল দত্তের পরীক্ষার সিট পড়েছিল পলতা শান্তিনগর হাই স্কুলে। পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিয়ে আসেন বিএন রোড মহকুমা হাসপাতালে। এরপর হসপিটালের সুপার পায়েলের সাথে কথা বলে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। পায়েল দত্ত 15 বছর বয়স, হচ্ছে চরকতলা গার্লস স্কুলের মধ্যে স্টুডেন্ট, এবং আজকে তখন দুপুর 1:30টার সময় এমার্জেন্সি নিয়ে এসেছিল, শ্বাসকষ্টের অবস্থা নিয়ে আসে স্কুল টিচাররা। তো যখন এমার্জেন্সিতে খবর দেওয়া হয় আমাকে এরকম একটা মাধ্যমিক এক্সামই নিয়ে এসছেন, তখন এমার্জেন্সি ডাক্তারবাবু দেখে তাকে চিকিৎসা দিতে দেন এবং বলেন পেশেন্টকে মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন হিসাবে আমাদের দুটো ওয়ার্ডেই, মানে মেল মেডিকেল ওয়ার্ড এবং ফিমেল মেডিকেল ওয়ার্ডে যথেষ্ট আগে থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া ছিল। স্পেসিফিক্যালি আলাদা করে বেড ডিমার্কেশন করা ছিল, আলাদা করে ওষুধপত্র, ইঞ্জেকশন এবং ম্যানপাওয়ার দেওয়া ছিল। সেই অনুযায়ী তাকে ফিমেল মেডিকেলে ভর্তি করা হয়। ভর্তি করে পেশেন্টের স্যালাইন, অন্যান্য ইঞ্জেকশন, ওষুধপত্র যেগুলো দেওয়া হয় পেশেন্টকে। কিছুক্ষণ পরে পেশেন্ট সুস্থ হয় এবং পেশেন্ট নিজে কনসেন্ট দেয় যে আমি পরীক্ষা দেবো, বাকি পরীক্ষাটা। তারপর যে পরীক্ষা ইনভিজিলেটরের প্রেজেন্সি এবং পুলিশ পার্সোনাল পেশেন্টে অঙ্ক পরীক্ষা ছিল আজকে। পেশেন্ট অঙ্ক পরীক্ষা দেয় এবং খুব সম্ভবত পরীক্ষাটা তার নির্দিষ্ট সময় পরে শেষ হয় এবং পেশেন্ট আশা করি সুস্থ আছে। যদি ডাক্তারবাবু দেখবেন, দেখে যদি মনে করেন পেশেন্ট ঠিক আছে, তাহলে পেশেন্টকে বাড়ি পাঠানো হবে। পরে পরীক্ষা এখানে দেওয়ার মতন ব্যবস্থা করা আছে। ব্যবস্থা করবো, এটা গভর্নমেন্টের নির্দেশিকাই থাকে। সেই অনুযায়ী আমরা এর আগে হাসপাতালে মিটিং করেছি, করে সমস্ত শ্রেণীর সেকশনদের নিয়ে মিটিং করেছি। তার মধ্যে মেডিকেল অফিসার ছিল, নার্সিং সেকশন ছিল, বা টেকনিশিয়ান সেকশন ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাদের নিয়ে মিটিং করেছি। মিটিং করে জিনিসটা আগে থেকে আমাদের প্ল্যানিং করা ছিল, আর সেই অনুযায়ী আমাদের খবর এসছে যে এরকম পেশেন্ট এরকম আসছে। জিনিসটা খুব টিউনিং ভালো হয়েছিল। পুলিশের পার্সোনাল ছিল, সেই সঙ্গে আমাদের শিক্ষা দপ্তর থেকে এসআই ম্যাডাম ছিলেন, স্কুল টিচাররা সকলে ছিল। সুতরাং সেরকম অর্থে পেশেন্টের চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা যেমন হয়নি, পেশেন্টের পরীক্ষা দেওয়ার করতেও কোনো সমস্যা হয়নি। মানে আপনারা কুইক অ্যাকশন নেওয়াতেই ও পরীক্ষাটা দিতে পারবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ, কোথাও তো অবশ্যই আমরা আগে থেকে এরকম আসতে পারে এরকম আমরা চিন্তা করে আমরা বেড টেড এভরিথিং আলাদা করে রেডি করে রেখে দিই মাধ্যমিক পরীক্ষার সময় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। থেকে যেটুকুনি করার ডাক্তারকে নিয়ে সবাইকে নিয়ে ও অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, জাফরপুর চরকতলা গার্লস। অজ্ঞান হয়ে গিয়েছিল। অঙ্ক পরীক্ষা। সেটা তো বলতে পারবো না, কিছু বলতে পারবো না। ও পরীক্ষা দিয়েছে, আমরা খাতা নিয়ে যাচ্ছি। ব্যারাকপুর থেকে অরূপ চক্রবর্তীর রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
one of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিনকে তীব্র কটাক্ষ করলেন বড়বাজার এলাকার কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শামসাদ। তিনি বলেন 39 নম্বর ওয়ার্ডের চারিদিকে আবর্জনা নোংরায় ভর্তি হয়ে রয়েছে, সেই দিকে ওয়ার্ড কাউন্সিলরের কোনো নজর নেই। এর ফলে এলাকাবাসীরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এছাড়াও তিনি আরও বলেন সামনেই কর্পোরেশন ভোট, অথচ এলাকার উন্নতিতে ওয়ার্ড কাউন্সিলরের কোনো নজর নেই। सामने 2020 का कॉर्पोरेशन इलेक्शन है। अब मैं 39 वार्ड्स के अंदर में बात करना चाह रहा हूँ। मैं अपने वार्ड के अंदर में, मेरे वार्ड के अंदर में देखिए, आप चारों तरफ भूल लीजिए इतना गंदगी है जिसको कौन सा कहता है कि हमने बहुत काम किया। अब मैं आप सबको मीडिया के जाने से जनाना चाहता हूँ हमारे वार्ड में क्या काम हुआ है। आप वार्ड को देख लीजिए। आप ये बोलता है बहुत काम कर लिया है। अब वार्ड अगर घूरिएगा तो हर जगह गंदगी इतना है कि घर बाड़ी में हर आंगन नाला भरा हुआ है। आज कोई भी बोलने जाता है तो उसका कुछ लड़का लोग उसको जाके उल्टा सीधा बोलता है कि तुम ऐसा बात नहीं करो, मेरे बड़े भाई है वो काउंसलर है वो हमारा सब कुछ है, आप ऐसे बात नहीं बोलो, आप तरीक़े से बात करो। आदमी बोला अरे मैं उससे उम्र में बहुत बड़ा हूँ, मैं कैसा बोलूँगा नहीं बोलूँगा ये हमको सिखाने नहीं होगा। आप वार्ड का काउंसलर बने हैं, हम अपने कंप्लेंट को अगर आपको बताएंगे तभी ना मेरा काम कीजिएगा। आप तो कंप्लेंट करने के बाद हमको आप धमकी दीजिएगा, ये कौन सा आप माने आप लोग राजनीति कर रहे हैं? ये राजनीति है या गुंडामू है? बोले आप यही समझ लीजिए कि हम लोग के यहाँ पर आके ऊंचा लफ्ज़ में बात नहीं करने होगा। हम तो हाथ जोड़ के जाते हैं, बोलते हैं, और मुट्ठी हाथ में रहता है, और हर घर को 2-2 हज़ार रुपये करके देते हैं, और हम इलेक्शन के अंदर में 2 करोड़ रुपया खर्चा करते हैं। ক্যামেরায় সাদ্দাম হোসেনের সঙ্গে শওকত আলীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। তিনি যুগপুরুষ, তিনি জগতের পিতা, মানুষের সুখ দুঃখের অনুভূতিতে তিনি বিরাজ করেন। তিনি রামকৃষ্ণ পরমহংসদেব। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে তাকে স্মরণ করা হলো অত্যন্ত পবিত্র ভক্তিতে। গোটা দেশের মতো হাওড়া রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে তার 125তম জন্মতিথি উৎসব পালিত হলো মহাসমারোহে। সোমবার রাত থেকে ঝিরঝিরে বৃষ্টি সর্বত্র। মঙ্গলবার সকাল সহ প্রায় সারাদিনে বৃষ্টির নিজের উপস্থিতির জানান দিয়েছে। তবে এদিন বেলুড় মঠে সব প্রাকৃতিক বাধাকে উপেক্ষা করে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন। বেলুড় মঠ সূত্রে খবর, বৃষ্টির জন্য যতটা আশা করা গিয়েছিল তার থেকে অনেক কম মানুষ এসেছেন এদিন এখানে। বেলুড় মঠের এক মহারাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এদিন ভোর 4:30 সময় মঙ্গল আরতির মাধ্যমে দিনের শুরু হয়। তারপর ভোর 4:40 হয় বেদপাঠ ও স্তোত্রগান। তারপর মঠের সামনে বিশাল প্যান্ডেলে সারাদিন হয় ধর্মীয় অনুষ্ঠান। দিনের বিভিন্ন সময় হয় নানা সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান। এদিন সন্ধ্যা 8টা পর্যন্ত চলে অনুষ্ঠান। তিনি বলেন, প্রসাদ ও ভোগ বিতরণ করা হয় আগত ভক্তবৃন্দদের। তবে আমরা আশা করেছিলাম এবছর 50,000 মানুষ আসবে, কিন্তু বৃষ্টির জন্য তার থেকে অনেক কম মানুষ এসেছেন বলে জানান তিনি। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। জেলায় জেলায় চলছে বৃষ্টি। দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিহার, ঝাড়খণ্ড লাগোয়া ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাহাড়ি জেলাগুলিতে। বিহার ও উড়িষ্যা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সারাদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মূলত ভোররাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি গাঙ্গেয় পশ্চিম জেলাগুলিতে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণও। টিপ টিপ থেকে ঝিরঝির হয়েছে বৃষ্টির ধরন। আজ দিনভর এই সমস্যা চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হয়েছে কলকাতাতেও। সর্বনিম্ন তাপমাত্রা ঘূর্ণাবর্তনের বৃষ্টির জেরে কমেছে, নেমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। সকালে কলকাতার তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম।
আজকে আমাদের রিজনে যে ওয়েদার সিস্টেমগুলো রয়েছে, প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে সাউথ বিহার এবং জয়নিং এরিয়া। ওখান থেকে দুটো অক্ষরেখা রয়েছে, একটা হচ্ছে মণিপুরের দিকে গেছে ক্রস নর্থ বেঙ্গল, বাংলাদেশ, আসাম। অন্য একটা অক্ষরেখা রয়েছে যে সাউথ বিহার থেকে তেলেঙ্গানা ক্রস ছত্তিশগড়। এই তিনটে সিস্টেমের জন্য কিন্তু আমাদের গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আর আমাদের রাজ্যে বিশেষ করে বলি সাউথ বেঙ্গলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, আর উত্তরের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তার সঙ্গে উপরে আজকে গাস্টি উইন্ড এক্সপেক্টেড, থান্ডারস্টর্ম হবে, আর দু এক জায়গায় কিন্তু হেভি স্টর্মের চান্স রয়েছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা।